আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 40। যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না, সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে? তা না, আগে নামটাই মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের কাজ সহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে, উষ্ঠদয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফুটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। বয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হয়, চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাত এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতি ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমেছে এক আকাশ সমান অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটাকে অষ্টাদশের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে। আকম্বাদ পল্লব ঝাপটাতেই অষ্টাদশের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলে আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর পেটে কান্না আসছে তার। কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যে হাত দিয়ে আজ নামটা মুছেছি, সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দেব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে, সাজ্জাদুল খান আবির, শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনো দিন সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস দিচ্ছে, তার চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হলো? তমকের শব্দে মেঘ হোক চুকিয়ে তাকালো। কান্নার ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপট আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিনিষেধ ইচ্ছে যাচ্ছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে। মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে। ভেতর জমা অভিমানেরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্না জড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারেই মেরে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলছে পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই, তাকে তো কিছু বললেন না? মেঘ এইটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পিছনে ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢুক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার উপর আবির অধিকারও খাটায় না। তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কারো উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যে অধিকার বোধে সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষ বাক্য শুনে আবির বিমোহিত নয়নে বিস্মিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফেরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি নাকি বলে ফেলেছে, সে নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সে রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখে তানবীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানবীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকলো, ভনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানবীরের বুক কেঁপে উঠল। পগার চোখে তাকালো আবিরের অভিমুখে। তানবীরের দৃষ্টিতে বেকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য বেকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাটলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বা কি?
তানবীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখে এটা তানবীর জানতে পারলে কি হবে সেটা ভেবে ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো। তুই যদি আমার রাগের কারণ নাই বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে। মেঘ একটু দূরে যেতেই তানবীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বোন কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢুক গেলে ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যে মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানবীর আবিরের বাহুতে ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় গড়িয়ে তানবীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটি শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়া হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একবারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত। ওকে কিভাবে বুঝাবো? এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলা কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানবীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি এই একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসায় মানুষ কিছু টের পেলে কি হবে এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রিয়সের হাতে ঝলঝল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানবীর কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলো, আবির কোনো সমস্যা? আলী আহমদ খানের ডাকে আবির আর তানবীর দুজনে আটকে উঠেছে। আবির বাইকে সামলে আস্তে করে গলা জেরে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবির রক্তিম আখি চুকল এখনো অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এই অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আলী আহমদ খান তানবীরের কাছাকাছি এসে উতালেন, কি হয়েছে আবিরের? তানবীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু গলা উঁচু করে বলল, প্রথমবারের মতো মেহমানদারি করেছ, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমদ খান পুনরায় বলল, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি। আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দুবাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো। তানবীরও আবিরকে অনুসরণ করলো। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরো কিছুক্ষণ বাকবন্যিতা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেই সব ভেবেই তানবীর গাড়বে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখে পড়ল মালার দিকে, সাথে 3-4 জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল, অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এ অক্ষরটাই। মেঘ যতটা জায়গা নিয়ে আবিরের নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়ে মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসলো। এতে আবিরের মেজাজ আরো বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা, কোন দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখানে থেকে আবির উচ্চ স্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিব সঙ্গে সঙ্গে 3 মামা অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখতো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটা কোনো মতিন ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানবীরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। সাকিব মুলায়ম কণ্ঠে প্রশ্ন করলো, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদে যাচ্ছে। মালার উস্কানিতে মেঘ এমন কাণ্ড করেছে, না হয় এখনো সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে।
আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার, শুধু মালার প্রতি জেদি কাজ করছিল। আবির ভাইয়ের রাগে নামটা মুছে দিয়েছে, অথচ বড় আব্বু বড় আম্মু দেখলে কি হতো? হয়তো বাড়িতেই ঢুকতে দিতেন না। আদৌ বাড়ির কেউ তার হাতে নাম দেখে ফেললো কিনা এটা ভেবেই ভয় পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশের কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল। একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে আরো বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশের মেঘাচ্ছন্ন মনে অস্পষ্ট বাসনা। ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল সংখ্যা অক্রোশ সুখ সব ধুয়ে মুছে যেত। আচমকা তানবীর দরজার কাছে ডাকলো, ভনু আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো। বিস্মিত কণ্ঠে বলল, আসো। তানবীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানবীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানবীর হাসছে। তানবীরের হাসি দেখে মেঘের মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানবীর গলা খাখানি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছে? ভাইয়া তার শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলায় আটকালো। ভাইয়া হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানবীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তি স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ পকর্ণে তানবীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসলো। মেঘের মুখে হাসি দেখে তানবীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানবীর দুদিকে সামলাতে হয়। তানবীরের কথা শুনে মেঘের মনে ভয় অনেকটা কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানবীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সঙ্গে ছবি পোস্ট করেছিল। সারাদিন আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানবীর আগেই ওদেরকে বলে গেছিল। তানবীরের সঙ্গে ছবি তোলার পর তানবীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো, আপু, মেঘে দিদি হাতটা এভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘ আপু, তোমার হাতটা খুব পচাতে খাচ্ছে। মেঘ মৃদু হাসলো। ভাই বোনদের তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছে। মাঝে সবার দিকে এক পলক তাকিয়ে তানবীরকে প্রশ্ন করলো, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনে মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশের বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুপা বাড়াতে আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টায় খয়েরি রঙের শার্ট, সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে। ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করেছে, সাথে বডি স্প্রে জাজালো গন্ধ অষ্টাদশের হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব বলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে জ্বর জ্বলছে। জ্বরের আওয়াজ বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরোধ করে পাশ কেটে স্টেজে চলে গেছে। আবির আসার সময় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে। 5 ভাই বোন, মাইশা ও তার হাজব্যান্ডের সঙ্গে সাকিব, মামারা, বাবা চাচারা, মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলছে। সবকিছু ছবিতেই মেঘ আর আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই হালিমা খান মেঘের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যাস, কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পেরে গম্ভীর হয়ে যায়। কারো সাথে বেশি কথা বলে না, মায়ের পিছন পিছন ঘুরঘুর করে। আচমকা বিয়ে বাড়ির অভিলাষ বদলে গেছে। চারদিকে কান্নার রব। কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়।
গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে কন্যাবিদায়ের সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে ২০-২৫ বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতি, বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনে কারণে বাবা মায়ের আদরের বড় করা রাজকন্যারাও বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন, যে জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মাইশা তাই সবার খুব আদরের। বড় মামা মামি মাইশার বাদ ভাঙ্গা কান্না দেখে বিয়ে বাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানবীর, সাকিব অনেকটা কাজিনকে মাইশার সাথে শ্বশুর বাড়ি যেতে হবে, তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীরগতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীরগতিতে, মাইশাকে দিয়ে যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজবেন্ড। বাড়িতে আত্মীয় স্বজনের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে যেই না মালা রুমে ঢুকছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকেই মায়ের সঙ্গে গুড়গুড় করছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছ থেকে কর্ণবিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে তার কি অবস্থা হবে। তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দিবে না, আর আমার কাঁদতেও হবে না। কান্না ভেজা চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার মধ্যে মুখে কৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তার অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপটে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহর্ষির বসবাস? আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধু পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়ে বাড়ির পরিবেশটা কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছে। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমদ খান প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ, আদি, মাইশা কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালা দরজাই খুলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে। মিমেরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করে খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকে মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়ে বাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতে সমবয়সী সকলেই গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানিক গল্প পড়ার পর সাকিব তানবীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানবীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনার বসতি স্থাপন করেছে তা তো বললি না? তানবীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কিনা বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানবীর ভ্রুকুচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? বাইয়াই তো করেছে, বনুর কাছে বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানবীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলেছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব বাপ নিয়ে বলল, কথা সত্য। তানবীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কিনা পড়িনি সেটা আর এই মেয়ে জানে না, আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল।
সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানবীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম। ভাইয়ার বারণ করেছিল বিদায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল। বুকের ভেতরে এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন থেকে দেখে মনে হচ্ছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরা মুগ্ধ আঁখিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানবীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের ধার প্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানবীর পুনরায় কারো মোহমায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নেব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানবীর গার বেঁকিয়ে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলছে। মেঘ ঘুমের ঘোরেই বলল, কেন? তোমায় ঢাকায় নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। চলবে। এ পর্যন্ত ছিল আমির তো ভালোবাসি তোকে পর্ব 40। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।